আসসালামু আলাইকুম। আমার একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি মহান রাব্বুল আলামিনের দোয়ার বরকতে সবাই ভালো আছেন। ভিডিও করার জন্য আমরা এমন এক শহরে এলাম যে শহরের আশেপাশে নাই কোনো দোকানপাট, নাই কোনো হাসপাতাল, নাই কোনো চিকিৎসা কেন্দ্র। টোটালি পুরো পাঁচটাতে নদীর অন্য কোনো বাজার বা কোনো কিছুর লগে এই শহরটার লগে কোনো সংযোগ নাই। একমাত্র নৌকা বা নিজস্ব নৌকা, ভাড়া নৌকা ছাড়া এমন একটা শহরের মাঝে আমরা এখন আছি। মেঘনা নদী ক্রস করে নদীর ওপারে নতুন যে চরগুলো জেগেছে, সেই চরগুলোতে এখন অনেক গৃহহীন ব্যক্তি তাদের নিজেদের বসত বাড়ি স্থাপন করতেছেন। তো উদ্দেশ্য নিয়ে যখন এই বাড়িগুলোতে আমরা প্রবেশ করি যে ওনাদের বসবাস, বাড়ি ঘর, কথাবার্তা একটু শুনবো। বাড়িগুলোর বৈশিষ্ট্য, গঠন প্রণালী সত্যি অসাধারণ। সমতল ভূমি থেকে প্রায় 8-10 ফিট উপরে উঁচু করে বাড়িগুলো তৈরি করা। প্রত্যেকটা বাড়ির বিটে এত উঁচু করে তৈরি করার পিছনে রহস্য হলো, যেহেতু উপকূলীয় এলাকা বা নদীর চর অঞ্চল, পাশেই নদী, বিশাল মেঘনা নদী। সর্বোপরি প্রথম স্তরে আমরা যে বাড়িতে আসছি, বাড়িটি সেই ভাইয়ের বাড়ি, হয়তো স্ক্রিনে আমার পিছনে বাইরে দেখতে পারেন। পুরো পরিবারটা ওনারা এখানে। কয় ভাই? দুই ভাইয়ের ঘর বাড়ি এখানে। আসলে এই যে উপরে ঘরগুলো ওনাদের বসা পানি জোয়ার মধ্যে তো নিচে থাকে না, সব কত পর্যন্ত পানি হয়? ওই যে পাতা পর্যন্ত হয়, পাতা পর্যন্ত। এরপর আমরা তৃতীয় বাড়ি, এখন এই বাড়ি থেকে বেড়ে আরেকটা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। ইনশাআল্লাহ দেখি পুরো চরটাতে নতুন, যখন এর আগে স্কুল বা কলেজ থাকাকালীন দিকে যখন আসছিলাম তখন এই চরটা ছিল একেবারে মানুষের বসবাস অযোগ্য, তখন কেউ এখানে বসবাস করে নাই। আর 2 বছর থেকে 2.5 বছর পর যখন এই চরে আবার আসি, এখন মানুষের ঘর বাড়ি বসবাস করার যে দেখতেছি, একটা আশ্চর্য জিনিস লাগতেছে। প্রত্যেকটা বাড়ি মাটি, সমতল মাটি থেকে প্রায় আপনার 8-10 ফিটের উপরে তোলে বাড়িগুলা। স্ক্রিনে আমার পেছনে যে বাড়িগুলা দেখতেছেন, আমি এখন আরেকটা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। চরের বাড়িগুলোর বৈশিষ্ট্য হলো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক অনেক দূর। আর একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি ওনাদের যখন বর্ষার সিজন আসলে ভীষণ কষ্টদায়ক হয়ে যায়। যেমন পয়সালে যে আমার লগে আস্তে আস্তে বাতিজা পয়সাল হাঁটতে চলতে যে কতটা কষ্ট হইতেছে, আর আমরাও যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাতায়াত করতেছি বর্তমানে ভীষণ কষ্টের মধ্যে। 1 হাঁটু পরিমাণ কাদা, জল। ছোট্ট একটি ভাই হাতে মোবাইল নিয়ে দৌড়ে দৌড়ে আসতেছেন আর আমাদের দাঁড়ানোর জন্য বলতেছে। তো যখন দাঁড়ালাম, ছেলেটি কাছে আসার পর মোবাইল বাড়িয়ে দিল যে ভাই আপনাদের চ্যানেলটা একটু, আমার আবার বলছে সাবস্ক্রাইব করে দেন। তো ধন্যবাদ ছোটো ভাইটিকে। আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পর হাসি খুশিভাবে দৌড়ে আবার বাড়ির দিকে চলে গেল। আসলে চরের মানুষগুলো কতটাই আনন্দময়, হাসি খুশির মাঝে থাকে, তা যদি তাদের সাথে কথাবার্তা না বলেন তাহলে কখনো বুঝতে পারবেন না। জোয়ার বাটা, জোয়ারে পানি আসে, বাটায় পানি চলে যায়। আর বাটায় যখন পানি চলে যায় তখন এখানে মাছ ধরার জন্য গরিব কৃষক কিষানীরা এভাবে বিভিন্ন রকমের জাল, চোঙ্গা পেতে রাখে। এই মাছগুলো আবার মাছঘাটে এনে বিক্রি করে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তা ক্রয় করে নিয়ে যান। ছিঁড়ে গেছে নাকি? করবেন কখন এটা? কালকে পাঠাম ভাই, সকালবেলা চাইছিলাম। আবার হিন্দুর কি বাড়িতে কাটছে নাকি? হ্যাঁ, বাড়িতে কেটে এই যে যেরকম হচ্ছে কেটে আসলে ঘন্টাখানিক বাদে ধরুন বেলা একটা বা 1টা দিকে জ্বর আইবে, জ্বর আইলে এটা সম্পূর্ণ ডুবে যাবে কি, তখন মাছের জন্য আর কি এগুলা। আর হয়তো কালকে সকালে ঢুকলো না,
আমাদের গন্তব্য এখন সামনের বাড়ি। আমরা প্রথম আমার এই শহরে প্রথম আসা আর কি ধরেন আপনার কুয়েত থেকে আসার পরে প্রায় 2022-23 যখন এই শহরে আসি, সম্ভবত 22 থেকে তখন এই শহরে একটা ঘর বাড়ি কিছু ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না, সম্পূর্ণ ছিল, পুরাটাই ছিল শহর এলাকা। আমরা বিভিন্ন সময় ট্যুরে এখানে আসতাম, আইসা ঘুরতাম, বল খেলতাম বা ওইখানে খাওয়া দাওয়া রান্না করতাম। আর এখন এই শহরে এখন বসবাস করার মতো অনেকগুলো ঘর বাড়ি, যেমন আমরা কয়েকটা বাড়ি দেখছি, সামনের বাড়িগুলা। মানুষ কতটুকু অসহায় হলে এমন একটা এই চরে, যেই চরে কোনো শিক্ষা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র কিংবা কোনো মসজিদও এই চরে এখন পর্যন্ত প্রতিস্থাপন করা হয়নি। একবার লোকালয় থেকে অনেক ভিতরে এই চরের অবস্থান। যদি কোনো ব্যক্তি রাত্রে অসুস্থ হয়ে পড়ে যায়, তাহলে এখান থেকে নিতে নিতে ওই রোগীর অবস্থা আরও করুণ হওয়ার কথা। হয়াত থাকলে বেঁচে যাবেন, না থাকলে নিশ্চিত পরকালে। এই চরাঞ্চলের পুরুষের সাথে সাথে মহিলারাও কষ্ট করে যান। তারাও সমানভাবে তাল মিলিয়ে সংসারের আয়ের জন্য বাড়ির আঙ্গিনায় বিভিন্ন রকমের শাকসবজি গাছ লাগিয়ে থাকেন। অনেক ভিডিও করে ছাড়বার এই স্কুলটি এমন এই মাথা মোটা ছাড় ভিডিও করে। ভাইয়ের বসত বাড়ি এটা। কোন মানে কতদিন আছে ভাই এখানে? এখানে আইসি ধরুন আজকে 5 মাস হয়। 5 মাস। এরা কোন দিকে ছিল? এই জায়গায় আসলাম ফারাক বছর। গুটে কোন দিকে? ওই হলো একদম পশ্চিম দিকে, কোতালপুরের দিকে। ওইখান থেকে ভাঙার পরে এখানে আসছেন? ওই যে ওইখানে ঘিরে হয়ে গেছে তো তাই। তারপর এখানে যদি ভাঙা শুরু করে তা আবার যাইতে অন্যদিকে। এইভাবেই জীবন চলে। হ্যাঁ ভাই। কি অবস্থা? এইটা ওইটা কি আমরা কি একই পরিবার? হয় তোরা কি বলবো? ওই টাকা হাজারো কষ্ট বুকে চাপা রেখে সুন্দর হাসি দিয়ে, কত সুন্দর ব্যবহার দিয়ে কথাবার্তা বলা, এই চরাঞ্চলের নদী ভাঙ্গা মানুষগুলোর এটাই একটা বৈশিষ্ট্য। অনেক লম্বা সময় ধরে ভাইজানের সাথে কথাবার্তা বললাম। ছোটবেলা থেকে এখন পর্যন্ত নানা রকম কষ্ট, বিগ্রহ, অনেক কিছুর মধ্যে দিয়ে আজ এখানে এসেছেন তিনি। ভাগ্য রাখলে এই শহরে কতদিন থাকবেন তাও তার জানা নেই। এর আগে আরও 2-3 জায়গা থেকে ঘর ভাঙার পর এখানে বসবাস। ছোটবেলা থেকেই ওনারা জীবনের সাথে যুদ্ধ করে একরকম লড়াই সংগ্রাম চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। কখনো বা নদীর সাথে লড়াই যুদ্ধ করা, কখনো বা প্রকৃতির সাথে ঝড় তুফানের সাথে লড়াই করে, এমনি করে তাদের জীবন সংগ্রাম প্রতিনিয়ত ওনারা তা করে যাচ্ছেন, শুধু বাচ্চাদের সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য। আদুকে চরাঞ্চলে সুন্দর ভবিষ্যৎ তরুণ প্রজন্মরা পাবে কিনা তাও তাদের জানা নেই।
আশার বাণী শোনাচ্ছে এই চরে মসজিদের জন্য জমিন বরাদ্দ রাখা হয়েছে। চরের মানুষগুলোর কথাবার্তা বইলা যতটুকু বুঝতে পারছি যে প্রত্যেকেরই নিজস্ব নৌকা আছে। মানে যাতায়াত বলতে প্রত্যেকের নিজস্ব নৌকা, নিজেরা যাতায়াত করেন। আর এই চরে বসবাস করলে আসলে নিজস্ব নৌকা যাতায়াত নিজস্ব ইয়ে ছাড়া টিকে থাকা খুবই অসম্ভব। কারণ রাত্রি বিরাত্রি হয়তো কারো অসুবিধা হইতে পারে, সেক্ষেত্রে নৌকালারা ফোন দিলে হয়তো মেঘনার ওই পাশ থেকে নৌকা আসতে আসতে যে সময় এই সময়তে আবার যাইতে সমস্যা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো ওনাদের প্রত্যেকেরই নিজস্ব নৌকা, নিজস্ব সব কিছু। ধীরে ধীরে চরটাতে বসত বাড়ি বাড়তেছে। আর একটু আগে যে ভাইয়ের সাথে একবার কথা বললাম, উনি বললেন যে মসজিদের স্কুল মাদ্রাসা বলতে দূরের কথা, ওনাদের মসজিদের জন্য একটা জমি বরাদ্দ রাখছে এক জায়গায়। আর ওইখানে বর্ষার কারণে মাটি কাটতে পারতেছে না, কিছুদিন পরে মসজিদের কাজ চালু হবে।